শুভ ও স্নেহের 2026 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একই দাগের সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কড়িকর সমান বরিশে জলধারা। কড়িকর শব্দটির অর্থ বাঘের ডাক, ঘোড়ার, হাতির সুর, বিড়ালের ডাক, হাতির সুর। নোঙর যার প্রতীক, গতিহীনতার, গতির, নতুনত্বের চিরাচরিত। উত্তর হবে গতিহীনতার। ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে, রঘুবংশম, কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম। শকুন্তলার পালক পিতার নাম মহর্ষি দুর্বাসা, মহর্ষি কর্ণ, মহর্ষি কাশ্যপ, মহর্ষি বিশ্বমিত্রা, মহর্ষি কর্ণ। কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? 30, 34, 35, 32। উত্তর হবে 35। ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। বক্তাকে, বাড়ির এক অতিথি। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ ক্ষতি, হানি, মৃত্যু, সমস্যা, মৃত্যু। পত্রিকা কর্তৃপক্ষ খুশি হয়ে গল্প লেখার জন্য বক্তাকে কত টাকা দক্ষিণা দিয়েছিলেন? 10, 20, 50, 100। 10। ধ্বনি হলো বর্ণের একক, শব্দের একক, বাক্যের একক, উচ্চারণের একক। উচ্চারণের একক। দুরাবস্থা, দুরাবস্থা, যুক্ত অবস্থা, দুরাবস্থা। কম বেশি 15 শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বেশ কয়েকটি রয়েছে, 8টি করতে হবে। প্রথম, চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ কি কি? চারি মেঘ হলো মেঘের 4টি রূপ: সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দোন। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? রর শব্দের অর্থ কিন্তু হচ্ছে ছুটে পালানো। মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব শুরু হওয়ায় আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছিল। আচ্ছা, তোমার টেক্সট বই একটা লাইন পাবে, ভুজঙ্গ। ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, একটা লাইন পাবে। তো ভুজঙ্গ শব্দের অর্থ কি, এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমরা জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানাবে ভুজঙ্গ শব্দের অর্থ কি। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কবির বাণিজ্য তরী কোথায়, কিভাবে বাধা পড়ে আছে? জোয়ার ভাটায় বাধা, তটের কাছে কবির বাণিজ্য তরী নোঙরে বাধা পড়ে আছে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে, যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াস কোনো কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। নেক্সট, 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়ার মালিক হয়েছিল। নেক্সট, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? ল উচ্চারণের সময় জিভের সামনের দিকে ওপরের পাটির দন্তমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলে। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে, যেমন হরিয়ে। কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দটির অর্থ লিখে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। কবি কঙ্কন রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় উল্লেখিত ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোণ। তাৎপর্য: কলিঙ্গ দেশে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, তৈরি হয় বন্যার আশঙ্কা। প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে। ঈশান কোণে মেঘের ঘনঘটায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখতে পায় না। মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। উদ্ধৃতাংশটিতে সেই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ অংশটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো। কবি জোয়ারের ফলে নদীর জল ফুলে ওঠে আর ভাটা এলে সেই জল নেমে যায়।
জোয়ারের স্রোতের প্রবল শক্তিকে দুর্বল করে ভাটার টান। কবির জীবনতরী বাঁধা সংসারের ঘাটে, তার আকুল হৃদয় চায় সাত সাগরে পাড়ি দিতে। কবির বুকে এক বাঁধনারা উদ্যম জীবনে প্রয়াসা জাগায়। সে আশা জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফুলে ওঠে, কিন্তু পরক্ষণেই বাস্তবের ধাক্কায় কবির আশা হাইপেন উৎসাহ ভাটা শোষণের মতো স্তিমিত হয়ে যায়। নেক্সট, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। পাশে পাশে সকলে তাকে ঈর্ষা করে। তাকে বলতে কার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কি? লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাস্কি জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে। ঈর্ষার কারণ: 35 বছর অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া, ভাড়াটে মজুদদের মনিব হয়ে ওঠে ইলিয়াস। তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখে প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? প্লেটোর কে ছিলেন? প্লেটোর বক্তা প্লেটোর দোরগোড়ায় কোন লেখার কথা বলেছেন? লেখক প্লেটোর পরিচয়: নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে উল্লেখিত প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক ও গণিতজ্ঞ। তিনি সক্রেটিসের শিষ্য ছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক। উদ্দিষ্ট লেখা: মাস্টারমশাই বলতেন যে প্লেটোর বাড়ির দোরগোড়ায় লেখা ছিল, যারা অঙ্ক জানে না তার বাড়িতে তাদের প্রবেশ নিষেধ। মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজাতেও নাকি ওই একই কথা লেখা আছে। 5 থেকে কম বেশি 60টি শব্দে উত্তর দাও নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কাকে কথা বলেছে? বক্তা জীবিকা নিয়ে আর কি বলেছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে রাজসেবক রক্ষীদের হাতে বন্দী হওয়া ধীবরকে এই কথা বলেছিল। রাজার নামাঙ্কিত আংটি ধীবরের কাছে দেখে নজররক্ষীরা চোর সন্দেহে ধীবরকে বন্দী করে। তারা ধীবরকে ধমক দিয়ে জানতে চায় এই আংটি সে কোথায় পেয়েছে। ভীত ধীবর পেশার উল্লেখ করে সে জানায় জাল বসি দিয়ে মাছ ধরে সংসার চালায়। তার এই হীনবৃত্তির কথা স্মরণ করেই রাজসেবক বিদ্রূপ করেছিল। এই প্রসঙ্গে হতদরিদ্র এই ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মজা করেছিল এবং বলেছিল সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। নেক্সট, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলাকে শকুন্তলার অপমানের কারণ কি? কালিদাস শকুন্তলা ছিল মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলার অপমানের কারণ: দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন, তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করেন যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্যই এই আংটিই হবে স্মারক চিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। নেক্সট, 6 দাগে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। সাহিত্যের ক্ষেত্রে নামকরণের গুরুত্ব অপরিসীম। নামকরণ সাধারণত ত্রিবৃত্ত, চরিতাত্মক, ঘটনাত্মক ও ব্যঞ্জনাত্মক। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকামঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ হলেও পাঠ্যে নামটির আংশিক পরিবর্তন করে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি করা হয়েছে। কলিঙ্গ দেশ হঠাৎই ঈশান কোণে জমা মেঘ সারা আকাশকে ছেয়ে ফেলে পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। ঘন ঘন বিদ্যুতের চরম ও বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে কলিঙ্গবাদী দিশেহারা হয়ে পড়ে। সবুজ প্রকৃতির ধূলি ধূসরিত হয়ে যায়। 7 দিন ধরে অবিশ্রাম বর্ষণ, ঝড় ও বজ্রপাত মানুষের মনে ভয়ের উদ্রেক ঘটায়। কলিঙ্গের প্রজারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লেও জল স্তর এক হয়ে যাওয়ায় পথের চিহ্ন দেখতে পাওয়া যায় না। এই বিশেষ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা জৈমিনী ঋষির নাম স্মরণ করে। অতিবর্ষণের ফলে ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনই ফসলও নষ্ট হয়। সেই সঙ্গে সাপের মতো বিষধর প্রাণীর প্রাদুর্ভাব ঘটে। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান থেকে শুরু করে নদ নদী সবই কলিঙ্গ দেশকে ধ্বংস করার খেলায় মেতে ওঠে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির তাণ্ডবে ধ্বংস করে গুজরাট নগরে বসতি স্থাপনের ইচ্ছা পূরণের জন্যই দেবী চণ্ডী এই প্রাকৃতিক বিপর্যয় ঘটান। যেহেতু সমগ্র কাব্যাংশটিতে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বর্ণনায় মুখ্য হয়ে উঠেছে, তাই বলা যেতেই পারে কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সার্থক হয়েছে। সেই সঙ্গে প্রাকৃতিক লীলায় যেহেতু বর্ণিত হয়েছে, তাই বিষয়াত্মক বা ঘটনাধর্মী নামকরণ হিসাবে কাব্যাংশের নামটি প্রাসঙ্গিক হয়েছে। নেক্সট, ভাগ্য যেন চাকার মতো ঘোরে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। লিও টলস্টয়ের ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জৈনিক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস।
এমন বক্তব্যের কারণ ৩৫ বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির অধিকারী হয়। ২০০ ঘোড়া, ১৫০ গরু-মোষ এবং ১২০০ ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে, প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে, কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মরক কিরগিজদের ঘোড়া চুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সরবরাহ হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে থাকে। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসদের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নেয় মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াসের এই মজুর জীবনের রূপান্তরের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছেন। সাথে কম বেশি ৬০টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান ৫। লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর বিচিত্র ডায়েরিটি লেখক পেয়েছিলেন তারক চৌধুরীর কাছ থেকে। ডায়েরিটির বিশেষত্ব: বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরিটা প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালি রং ছিল সবুজ, কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পরই লেখকের খটকা লাগে, কারণ তিনি দেখেন কালি রং লাল। মনের ভুল ভেবে খাতাটা পকেটে রাখেন। বাড়ি ফিরে আবার খাতাটা খুলতেই লেখকের বুক ধড়াস করে ওঠে, কারণ কালির রং তখন ছিল নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে। লেখকের চোখের সামনেই ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে। ডায়েরির কালির রঙের পরিবর্তন এক রহস্য গড়ে তোলে। বিস্ময়কর পৃষ্ঠা। এমনকি ডায়েরিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলু তাতে দাঁত বসালেও ওই খাতার কাগজ তার কামড়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। লেখক বিস্মিত হয়ে যান। পরের পয়েন্ট আশ্চর্যের বিষয়। দেশলাই দিয়ে আগুন জ্বালিয়েও এবং ৫ ঘন্টা উনুনের মধ্যে ডায়েরিটা ফেলে রাখলেও কালির রং বদলেই চলে, কিন্তু ডায়েরি পড়ে না। আশ্চর্যের কথা, যে ডায়েরিকে লেখকের একসময় অক্ষয় অনিবিস্ময় মনে হয়েছিল তা শেষ পর্যন্ত ডেও পিঁপড়ের পেটে যায়। বিস্ময়ে হতভম্ব লেখক এই আশ্চর্য ডায়েরির কাহিনীর সত্য মিথ্যার বিচারের ভার পাঠকদের হাতেই ছেড়ে দেন। নেক্সট, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোন প্রসঙ্গে এমন মন্তব্য? বক্তা হাড়ে হাড়ে কী টের পেয়েছেন তা লেখো। দেখে নাও উত্তরটা। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। নেক্সট রয়েছে কম বেশি ১৫০ শব্দে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি প্রশ্নের মান ৫। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। দেখে নাও ভাব সম্প্রসারণটা। নেক্সট ভাব সম্প্রসারণ: অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। দেখে নাও ভাব সম্প্রসারণটা। নেক্সট, পুষ্প আপনার জন্য ফুটো না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করেছি এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।